আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কি দেখছিলাম? ডোমেইন হোস্টিং কীভাবে করতে হয়, আর একটা হোস্টিং সার্ভারে যে ডিএনএস থাকে সেটা দিয়ে কিভাবে আমরা ডোমেনের সঙ্গে হোস্টিংটাকে কানেক্ট করতে পারি, এই বিষয়টা, তাই না? মানে ওভারঅল বিষয়টা ডিসক্রাইব করছিলাম। তো ডিএনএস জাতীয় কিছু প্রবলেমের কারণে আমরা গত ক্লাসে আমাদের সাইটটাকে, ওই ডোমেইনে এই সাইটটাকে দেখাতে পারিনি। তো অন্য একটা ডোমেইনে আমি সাইটটাকে ওকে করছি আবার। তো এখন আমাদের আজকের ক্লাস যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে আমরা যে প্রথমে আমাদের HTML ফাইলটা তৈরি করছিলাম, মানে HTML PHP HTML যেটা তৈরি করছিলাম, ওটাকে আপনারা কীভাবে আপলোড করতে পারবেন এবং একই সাথে ওয়ার্ডপ্রেস সাইটকে কীভাবে আপলোড করতে পারবেন, মানে দু ধরনের কাজ। আগে স্ট্যাটিক সাইটটা কীভাবে কাজ করতে হয়, তারপর ডাইনামিকটা কীভাবে কাজ করতে হয়, এই দুটো ম্যাটার এখানে শেয়ার করব। তো এখানে আমি তো গত ক্লাসে এগুলো নিয়ে কিন্তু ডিসক্রাইব করছি, তাই না, যে কীভাবে এই সেকশনগুলো কাজ করে ডিসক্রাইব করছিলাম। তো এটা নিয়ে আপনারা যখন নিজেরা নাড়াচাড়া করবেন তখন আরও বেশি বুঝবেন, আর আমিও অবশ্যই দেখাবো। তো যখন ওয়েবসাইটে কোনো ফাইল আপলোড করার প্রয়োজন পড়ে, দুটো ওয়েতে করা যায়। একটা হচ্ছে আপনার সি প্যানেলের এই ফাইল ম্যানেজার দিয়ে, যে কোনো সি প্যানেলে যান ফাইল ম্যানেজার পাবেন। মানে ফাইল ম্যানেজার নামই থাকবে এমনটা না, মানে ফাইল ম্যানেজমেন্ট থাকতে পারে, ফাইল ম্যানেজার থাকতে পারে, যে কোনো নামে থাকতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম ফাইল ম্যানেজারই থাকবে। আর একটা হচ্ছে এফটিপি সফটওয়্যার। এফটিপি মিনস হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই এফটিপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, হচ্ছে আপনার ফাইল ডিলার সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যার দিয়ে আপনারা খুব সহজেই ফাইলটা আপনাদের সার্ভারে আপলোড করতে পারবেন, ঠিক আছে? সো প্রথমে কিভাবে আমরা ফাইল ম্যানেজার দিয়ে করি সেটা আমরা প্রথমে দেখি। যে মনে করেন যে এখানে এই যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার ক্লিক করলাম। সেদিন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই ফাইল ম্যানেজারে প্রথম অবস্থায় ক্লিক করলে একটা উইন্ডো আসে, সেখান থেকে www ডিরেক্টরি দেখাই দিবেন এবং শো হিডেন ফাইল নামে একটা চেক বক্স থাকে, ওটা ক্লিক করে গোতে ক্লিক করবেন, তাহলে এই পপ আপটা দ্বিতীয়বার দেখাবে না এবং এখানে যত হিডেন ফাইল থাকবে সবগুলো শো করবে। আচ্ছা, তো প্রথম অবস্থায় যখন এই ফাইলে এই সেকশনে আসবেন তখন এখানে একটা ফোল্ডার থাকবে CGI-bin নামে, ওটাকে ডিলিট করে দিবেন, ওটা টেম্পোরারি ফাইল। ওটাকে ডিলিট করে দেওয়ার পর এখানে তো এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক, তাই না, যে দিস ডিরেক্টরি ইজ এমটি দেখাচ্ছে এখানে। তো আমাদেরকে অবশ্যই এখানে ফাইল আপলোড করতে হবে। তো ফাইল যদি আপলোড করতে হয় তাহলে আমরা কোথা থেকে আপলোড করব? অবশ্যই আমাদের HTML PHP HTML যেটা ছিল 7 নম্বর ক্লাসে, তাই না, সোর্সটা, এগুলোই তো। এখানে কত এমবি দেখি আমরা, এখানে 14 এমবি, প্রায় 15 এমবির মতো। তো আসলে এতগুলো তো আমরা নিব না, আমরা এই জাঙ্কটাকে বাদ দিব, জাঙ্কটা আমাদের দরকার নেই। এরপর কতটুকু হয় দেখি, এরপর 12 এমবি। 12 এমবি হয় এই কারণেই, কারণ এই যে এই ফাইলগুলো এগুলো আসলে অনেক বড়, ঠিক আছে? সো এগুলো মেবি আমাদের দরকার নাই, কারণ আমরা তো ইমেজ ফোল্ডার থেকে সবগুলো নিচ্ছি, তাই না? এই যে এটা ছিল ইমেজ ফোল্ডারে। সো আর এখানে আরেকটা ফাইল আছে, সেই ফাইলগুলো অনেক স্পেস নিচ্ছে, সেটা হচ্ছে এইটা ফোল্ডার ফন্টসগুলো। তাহলে আপনাদেরকে চিন্তায় মাথা রাখতে হবে যে এইটা আর হচ্ছে জাঙ্কস, এই দুটো বাদ দিয়ে আমাদেরকে পুরোপুরি আপলোড করতে হবে। তারপরেও অ্যারাউন্ড আপনার কত হয়, প্রায় 12 এমবি সাইজ, তাই না? এখন এই 12 এমবি সাইজ ফাইল কিন্তু আপনি এই ফাইল ম্যানেজার দিয়ে সরাসরি আপলোড করতে পারবেন না। কারণ কি, এই যে আপলোডে ক্লিক করলে দেখেন এখানে সিঙ্গেল ফাইল আপলোড করতে দিবে ওরা, এখানে সিঙ্গেল ফাইল, হ্যাঁ, সিঙ্গেল ফাইল আপলোড করতে দিবে, মানে আপনি কোনো ডাবল ফাইল এখানে আপলোড করতে পারবেন না। কিন্তু যদি ডাবল ফাইল আপনি আপলোড করতে পারবেন কিভাবে, আপনার দরকার হচ্ছে এই কটা ফাইল, জাস্ট আপনি কি করবেন, রাইট ক্লিক করে এগুলোকে অ্যাড টু আর্কাইভ করবেন, করে জিপ করবেন, জিপ করে নেবেন, জাস্ট জিপ করেন। যখন জিপ হয়ে যাবে ওটাই তো একটা ফাইল তৈরি হয়েছে না। এখন এটাকে আপনারা জাস্ট চুজে ফাইল চুজে গিয়ে আপনারা যাতে রেখে দেখায় দেন যে আমার এই ফাইলটা আমি আপলোড করতে চাই। আমাদের 7 নম্বর ক্লাস সোর্স এটা, যখন আপনি এখানে আপলোড দিবেন তখন অটোমেটিক্যালি এখানে আপলোডটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে দেখবেন যে এই যে এখানে প্রসেসিংটা দেখায়, দেখেন এই যে মানে মাউস নিলে সরে যায় ওটা, মানে আপলোডিং 4% 5% দেখাচ্ছে, তাই না? তো এভাবে করে কিন্তু পুরো ফাইলটা আপলোড হবে। তো আপলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। এর মাঝে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আরেকটা ম্যাটার সেটা হচ্ছে দেখেন এখানে কি দেখাচ্ছে যে ফেক পাথ, মানে আসলে আপনি কোথায় থেকে আপলোড করতেছেন এটা যেন সরাসরি স্ক্রিনে না দেখা যায়। এই যে দেখা যাচ্ছে ফেক পাথ লেখা আছে এখানে, দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, আমাদের এটা আপলোড হোক। আপনাদের কোনো কোশ্চেন আছে? ফাইল আপলোড ডিলিট এটা কিন্তু খুব সহজ জিনিস, ঠিক আছে, বা কঠিন কিছুই না এগুলো। সো
সো আপনাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যে আপনি আপলোড করলেন কিভাবে, আর আপনি আপলোড করার পর আর কি করতে চান। ঠিক আছে, আপলোড করে যে সব কাজ শেষ তা কিন্তু না। এমন যদি হয় যে HTML ফাইল শুধু ওগুলো, তো আপলোড দিয়ে শেষ, আর কোনো কাজ নেই। কেন? আচ্ছা 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 ও না, আপনার ফ্রি হোস্টিং, ফ্রি ডোমেইন যেগুলো, ওগুলো আসলে খুব ঝামেলাই হয়। হ্যাঁ, আমি যদি বলে দিলাম যে একটা ফাইল তো এখান থেকেও আপলোড করা হয়েছে, এখান থেকেও একটা ফাইলের বেশি আপলোড করা যাবে না, কিন্তু যখন জিপ করে নেবেন তখন কিন্তু ফাইলটা আপনাকে পুরো আপলোড করতে দিবে। এবং আপনি যখন জিপ করে আপলোড করবেন, দেন এখানে রিফ্রেশ করলে জিপ ফাইলটা দেখতে পারবেন। ওটাকে আপনি আনজিপ করে দেন, তাহলে তো সব ফাইলগুলো এক্সট্রাক্ট করলো। এটা দেখা দিচ্ছি, আপলোড হোক। কত পার্সেন্ট এসে? 56% হয়ে গেছে, আপলোড হোক। তবে FTP সফটওয়্যার, যেটা FTP সফটওয়্যার দিয়ে আপনি একটা একটা করে বা সবগুলোকে একবারে একটা ফোল্ডার সহ টেনে ছেড়ে দিবেন, আপলোড হবে। FTP দিয়ে সহজ, এখানে একটা একটা করে করতে পারবেন, একই সাথে করতে পারবেন, মানে দুটোই অনেকটাই কাছাকাছি। এখানে যা কি করতে হয়, জিপ করে একটা করে দিয়ে আপলোড করতে হয়, কারণ সিঙ্গেল ফাইল না হলে আপলোড হবে। আর এখানে কি হয় যে এখানে আপনি ফোল্ডারটা দেখাই দিবেন, আমি দেখাই আপনাদেরকে। মনে করেন কোথায় আছে, আচ্ছা মনে করেন এই যে 7 নম্বর ক্লাস, ঠিক আছে, এই যে সোর্স। তো আপনি জাস্ট এটাকে কপি করে ধরলেন, মনে করেন সবগুলো ফাইল আপলোড করা দরকার। আপনি এখানে আপনার হোস্ট, মানে এখানে ডোমেইনের নাম, এখানে তার কন্টেন্ট প্যানেলের ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিয়ে কুইক কানেক্ট করবেন। করার পর আপনার সার্ভারটা লোড হবে। এখানে আমি দেখাই দিচ্ছি একটু পর, এটা আগে কাজ শেষ হয়ে যাবে। দেন যখন এখানে সার্ভারের কানেক্টিভিটি সাকসেস হবে, এখানে আপনার সার্ভার দেখাবে, আপনি তার টেনে নিয়ে ছেড়ে দিবেন। দেখাচ্ছি, আপলোড হোক। আমাদের 95% হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা রিফ্রেশ দিই। এখানে আপলোড না কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু আপনি এখানে রিফ্রেশ দিলে কিছুই পাবেন না। সো এখানে রিফ্রেশ দেন, এখন আসছে সোর্স। এখন আমরা যদি ডোমেইনটাকে ব্রাউজ করি, আচ্ছা দেখেন কি দেখতে পাচ্ছি, সোর্স ডট জিপ। তো এখন আমরা কি করবো, এটাকে জাস্ট সিলেক্ট করে এক্সট্রাক্ট করব। আমরা এক্সট্রাক্ট অবশ্যই পাবলিক আন্ডারস্কোর HTML এই ফোল্ডারের ভিতরেই করব। ঠিক আছে, আপনার কিন্তু এখানে কোনো ফোল্ডারের নাম দিবেন না, জাস্ট এক্সট্রাক্ট করেন। এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে, এই জন্য এক্সট্রাক্ট কিন্তু হয়ে গেছে সবগুলো। এখন আপনি এখানে রিফ্রেশ দেন। ডোমেইন যা হয় হোক, আমাদেরকে তো বুঝতে হচ্ছে যে আমরা সাইটটা লাইভ করতে পারতেছি কিনা, তাই না? কি পারছি? আসতেছে। প্রথম অবস্থায় আপনাদের সাইট যখন লোড করবেন তখন কিন্তু সময় নিবে, কারণ ও মাত্রই সাইটে ফাইলগুলো পাইছে। যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম দেবে তখন কিন্তু খুব ইজিলি, খুব দ্রুত মুভ হবে তখন। আচ্ছা, তো ঠিক আছে, এটা মোটামুটি আপলোড হয়ে গেছে। আমরা অন্য অন্য পেজগুলোতে যাই, দেখি সবগুলো পেজ ঠিক আছে। ইমেজগুলো একটু লোড নিতে সময় নেবে, ওই জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমরা দেখি যে সবগুলো ঠিকভাবে আপলোড হয়েছে কিনা। দেখেন প্রতিটি কিন্তু আপলোড মানে ভালো করে ইয়ে করতেছে এখন। ঠিক আছে, আমাদের সবগুলো লিঙ্ক করা আছে এবং সবগুলো আমাদের এখানে সুন্দরভাবে আপলোডও হয়ে গেছে, তাই না? এখন কথা যে তাহলে এই ফোল্ডারটা কী করবেন? আপনি চাইলে এটাকে এখন ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটা তো আপলোড হয়ে গেছে। আমরা এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দেখি যে আমাদের যে সাইটটা, এখানে এই সাইটটা কতটুকু কী অবস্থায় আছে। দেখেন আমরা কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করছি, তাই না? বুটস্ট্র্যাপ ইউজ করার কারণে কিন্তু এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ। যদিও এর অনেকগুলো এলিমেন্ট ভাঙাচাঙ্গা হয়ে গেছে, একদম উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই। এটাকে আমরা
বুটস্ট্র্যাপ রেসপন্সিভ কীভাবে করে দেখবো, এবং তখন এটাকে আমরা সুন্দরভাবে রেসপন্সিভ এটাকে আমরা একদম, এখানে দেখা যাচ্ছে অনেক কিছু ভেঙে গেছে না, এই যে এখানে দেখা যেমন এই যে এখানে একটা আসার কথা ছিল, এখানে আসছে দুইটা, তো এটাকে আমরা ওই রেসপন্সিভ করার সময় ঠিক করে নিব, ঠিক আছে। কিন্তু দেখেন যে রেসপন্সিভ যে এটা হয়েছে, এটা কিন্তু কোনো মানে ইয়ে নাই, হরিজন্টাল বারটা নাই, তো বুঝে নেবেন এটা রেসপন্সিভ হয়েছে। আচ্ছা, তো যাই হোক, আমরা যে কাজে ছিলাম সে কাজে যাই। তো আমাদের কিন্তু এখানে একটা আপলোড করে ফেলছি আমরা। এখন কথা হচ্ছে যে আপনার দরকার যে আপনি এই ফাইলটাকে মডিফাই করবেন, জাস্ট নামটা মডিফাই করবেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন নামের ওপর একবার ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু রিনেম করতে দিবে। এখন আপনি লিখেন যে এইভাবে লিখেন, ও কিন্তু অটোমেটিক্যালি রিনেম হয়ে যায়, ঠিক আছে। এখন যখন আপনি অ্যাবাউট এ যাবেন তখন কিন্তু পাবেন এই ফাইলটা। এটা কেন পাইছে জানেন? কারণ আমরা এই পেজটাকে রিফ্রেশ না দিয়ে এখানে গেছি। এখন রিফ্রেশ দেন, দেখেন পাবেন না এই পেজটা, পাইছে? পায় না। সো এটাকে আবার তুলে দেন, এটাকে রিফ্রেশ দেন, পাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটা তো আমরা দেখলাম কি রিমোট, আমাদের রিমোট যে হোস্ট বা আমাদের একদম ডিরেক্টলি সি প্যানেল থেকে আমরা এটা আপলোড করলাম। এখন যদি আমরা চাই যে না আমরা সি প্যানেল থেকে আপলোড করবো না, আমরা সি প্যানেল থেকে আপলোড বাদ দিয়ে আমরা কি করবো, এফটিপি সফটওয়্যার দিয়ে আপলোড করবো। দুটোই সেম, তবে আমি রিকমেন্ড করবো যে স্ট্যাটিক সাইট হলে আপনারা সি প্যানেল দিয়ে অর এফটিপি সফটওয়্যার দিয়ে আপলোড করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওয়ার্ডপ্রেস হয়, হ্যাঁ, এটাকে আপনারা কি করবেন যে এটাকে ঠিক ওইভাবে আপলোড করতে পারবেন, কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা ইনস্টলেশন আছে, ওয়ান ক্লিক টু ইনস্টলেশন, এটা কখনো করবেন না। এখানে করলে কি হবে যে আপনি লোকাল হোস্টে যেভাবে করে সেট করছেন ওই সব সেটিংসগুলো আপনার রিমোট সার্ভারে পাবে না, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি। তো এখন মনে করেন যে আপনি ডাউনলোড না, আপনি চাচ্ছেন যে এটা একটা মডিফাই করবেন, এবং আপনি চাচ্ছেন যে আমার লোকাল হোস্টে এটাকে মডিফাই করে আপলোড করবো আবার, তাহলে কি আপনাকে তখন এফটিপি সফটওয়্যার ইউজ করতে হবে। এফটিপি সফটওয়্যার ইউজ করে আপনাকে প্রথমে এই হোস্টে আপনাকে লিখতে হবে ডোমেইনটা, এই যে ডোমেইনটা হচ্ছে এইটা, ঠিক আছে। মানে কোনো এইচটিটিপি থাকবে না সেখানে, ডোমেইন গেল। এখন একটা আইডি এর পাসওয়ার্ড কি, অবশ্যই আপনি যেখান থেকে হোস্টিং নেবেন তারাই আপনাকে দিবে, গত ক্লাসে বলে দিচ্ছি আমি। তো সেটাকে আমি এখন নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে জাস্ট কুইক কানেক্ট করবো আমরা। কুইক কানেক্টে করলে যদি আমাদের আইডি পাসওয়ার্ডে ঠিক থাকে, তাহলে আমাদের কি এখানে প্রসেসিং হওয়ার পর এই যে দেখেন আমাদের সার্ভার কিন্তু চলে আসছে, যে রিমোট সাইট। এখানে ক্লিক করলেই দেখবেন যে কি আছে এখানে। এখানে যারা দেখতে পাচ্ছেন না এই ফোল্ডারগুলো, ঠিক হুবহু কিন্তু এখানেও আছে, দেখেন এখানেও আছে, তাই না? এই ফোল্ডারগুলো কিন্তু এখানেও আছে এবং এইখানেও দেখা যাচ্ছে। মিলায় দেখেন একবার, আছে না এগুলো? এই ফোল্ডারগুলো কিন্তু এখানেই আছে। সো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর আমাদের দরকার কি, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এইটাই দরকার। তো ওখানে শুধু একবার সিলেক্ট করলেই কিন্তু চলে আসবে, আপনাকে ডাবল ক্লিক করতে হবে এমনটা না, একবার ক্লিক করলেই চলে আসবে এই ফাইলগুলো। আসছে? এখন আপনি চাচ্ছেন যে না আমার একটা ফাইল দরকার, যে ফাইলটাকে আমি মডিফাই করবো। এখানে আমার মডিফাই করা দরকার, অ্যাবাউট আস পেজটাকে মডিফাই করা দরকার, বা অ্যাবাউট পেজটাকে মডিফাই করা দরকার। তো আমি চাইলে কি লাইভ সার্ভারেও করতে পারি। এটা লাইভ সার্ভারে করতে হলে কি করতে হবে, অ্যাবাউটটাকে সিলেক্ট করে এই যে কোড এডিটরে ক্লিক করবেন, করে এখান থেকে এডিটে যাবেন। দেখেন এখানে কিন্তু ফাইলটা ওপেন হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে ফাইলটা ওপেন হয়েছে। আপনার যেখানে প্রয়োজন চেঞ্জ করা দরকার আপনি সেখানে চেঞ্জ করেন, ঠিক আছে। চেঞ্জ করে আপনি জাস্ট এখান থেকে কি করবেন, সেভ দিবেন, এই সেভ বাটন থেকে সেভ দিবেন, দেন রিফ্রেশ দিবেন, পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মনে করেন যে আমাদের অ্যাবাউট আস আছে এখানে, আমরা এটাকে অ্যাবাউট আস এখানে অবশ্য চেঞ্জ করলে বোঝা যাবে না। আমরা এখানে দুইটা এস লাগাইলাম, মনে করেন সেভ দিলাম, মানে জাস্ট মাইনর চেঞ্জ দিয়ে বোঝা দিচ্ছি যে চেঞ্জ হয়, চেঞ্জ হয়েছে। তাহলে আমরা আবার ব্যাক করি, তো আমার তো ডবল এস দরকার নাই, সেভ দেই। আচ্ছা, এটা পাইলাম আমরা। এখন কথা হচ্ছে যে আমরা যে এফটিপি সফটওয়্যারের কথা বলতেছি, এফটিপি দিয়ে কীভাবে এটা করবো। তো এফটিপি সফটওয়্যার দিয়ে আপনি যখন কোনো ফাইল ডাউনলোড করবেন, অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোথায় ডাউনলোড করতেছেন, সেই ফোল্ডারটা সিলেক্ট রাখতে হবে। আপনার এই পাশে যেই ফোল্ডার সিলেক্ট থাকবে সেই ফোল্ডারে গিয়ে কিন্তু ডাউনলোড হবে। দেখা গেল আপনি মনে করলেন যে আমার তো এটা ডেস্কটপে ডাউনলোড করা দরকার, কিন্তু আপনি এখানে সিলেক্ট করে রাখছেন অন্য কিছু, তাহলে কিন্তু ওই ফোল্ডারের ভিতরে গিয়ে ডাউনলোড হবে। সো অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনি ডাউনলোড করবেন কোনো কিছু, সেটা যেই ফোল্ডারে ডাউনলোড করা দরকার সেই ফোল্ডারে আপনি সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে রাখবেন। এটা কিন্তু এখন ডেস্কটপ, ঠিক আছে। এখন আপনি কি করবেন, যে এটাকে সিলেক্ট করে ডাউনলোড, দেখেন ডাউনলোড হয়ে যাবে এখানে। বুঝছে? ডাউনলোড দেখেন ডেস্কটপে কিন্তু আসছে। এখন এটাকে আপনি নোটপ্যাড ওপেন করেন, এখন যা খুশি এডিট করেন, করে আবার কি করবেন, তখন এইখান থেকে
এখান থেকে আবার ধরেন মনে করেন এখানে আপলোড করলেন, এখানে একটা রিফ্রেশ দিবেন, হ্যাঁ রিফ্রেশ দিবেন, কারণ এই ফাইলটা যে আপলোড মানে মডিফাই হয়েছে সেটা যেন রিফ্রেশ থাকে, দেন আপনার টেনে ছেড়ে দেন এটাকে আবার এখানে। এখন এটা গেলো দুইটা পদ্ধতি, কিন্তু আরেকটা মেইন পদ্ধতি আছে যে এফটিপি, এই নোটপ্যাড প্লাস প্লাসে একটা এফটিপি সাপোর্ট দেয়। আমি কিন্তু খুব শর্টকাটে বললাম, কারণ এই এইচটিএমএল ফাইলে অনেক বেশ বিস্তারিত বলার কিছু নেই, ঠিক আছে? আপনারা যখন নিজেরা কাজ করবেন আপনারা অনেক কিছু বুঝে যাবেন কাজ করতে করতে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই নোটপ্যাডও কিন্তু এফটিপি সফটওয়্যার সাপোর্ট দেয়। তো আপনি দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে একটা কি হয়, এনপিপি এফটিপি, জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে এখানে সেটিংস থেকে যাবেন হচ্ছে প্রোফাইল সেটিংস, ঠিক আছে? প্রোফাইল সেটিংসে এখানে আপনি মনে করেন যে এখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে, যে আপনি কোন সাইটটাতে মানে লগ ইন করতে চান, বা আপনার কোন সাইটটাতে আপনি এখানে সি প্যানেলটাকে অ্যাক্সেস করতে চান এই নোটপ্যাডের মাধ্যমে। তো আপনাকে কি করতে হবে, অ্যাড নিউ গিয়ে আমি মনে করেন যে নিউ সাইট নিলাম, বা আমি নিলাম যে ইউআই ব্রাশ নাম দিয়ে কি করলাম, ওকে করলাম। দেখেন ওকে করার সঙ্গে সঙ্গে কি এখানে হোস্ট নেম চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, পোর্ট দরকার নেই, পোর্টের কথা থিঙ্ক করতে হবে না। জাস্ট কি হোস্ট কি ছিল আমাদের, হোস্ট কোনটা দিচ্ছি আমরা এফটিপিতে, দেখেন নাই এই যে হোস্ট, মানে হোস্ট মানে হচ্ছে কি আগে হোস্টের জন্য লিখতে হতো এফটিপি ডট ওই সাইটের ডোমেইন, মানে আগে হোস্ট নেমে লিখতে হইতো কি এফটিপি ডট ডোমেইনটা, কিন্তু এখন শুধু ডোমেইনের নামটা লিখলেই হয়, মানে ডোমেইন সহ এক্সটেনশনটা লিখলেই হয়। দেন ডোমেইন দিলাম, দেন এখন কি বলতেছে ইউজার নেম চাচ্ছে, তো ইউজার নেম এইটা, ইউজার নেম আমরা দেই, ইউজার নেম দিলাম। তো একইভাবে পাসওয়ার্ডটা দিয়েছি আমরা, পাসওয়ার্ড দিলাম। আর এখানে একটা অপশন দেখেন আস্ক ফর পাসওয়ার্ড, এটা যদি ক্লিক রাখেন তারা প্রতিবার লগ ইন করার সময় পাসওয়ার্ডটা চাইবে, সেটা করবেন না কখনো, এটা জাস্ট আনচেক রেখে দিবেন। পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর কি করবেন, ক্লোজ দিলেন, ক্লোজ। হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখন এইখানে ক্লিক করেন, দেখেন দুটো দেখাচ্ছে না, এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরেরটা। তো এটা আমি ক্লিক করলাম, দেখেন লগ ইন হওয়ার পর এখানে সবগুলো দেখাবে। এটা আমি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? এটা আমি ক্যান্সেল করে দিলাম। আমার এফটিপিটাও আমার আপাতত দরকার নেই কোনো, আমি বাদ দিলাম। এফটিপির কাজ এতটুকুই, আপনারা নিজেরা আরও রিসার্চ করেন, নিজেরা আরও অনেক কিছু বুঝবেন। ডাউনলোড করে কিংবা আপলোড করতে হয় দেখাটা দিলাম, একটু চেষ্টা করেন, না বুঝলে আমি বুঝাই দিব। এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন যেটা আমাদের এফটিপি সফটওয়্যার, এফটিপি দেখেন এই যে একইভাবে সব ডাউনলোড হয়েছে না, এখানে ক্লিক করেন, আর এই আইকনে ক্লিক করবেন, আচ্ছা এখন ফাইলগুলো এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এখন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে এখানে কিন্তু ওপেন হবে। আবার নোটপ্যাডের এটাই মজা যে নোটপ্যাডে এখানে ডাউনলোড করবেন, এখানেই আপনার একটা মানে একটা এডিট করবেন, করে আপলোড দিলেই কিন্তু চলে যাবে। দেখেন এখানে আমার বানানটা ভুল হয়েছে, এই যে বানান, তো এবিও ইউটি অ্যাবাউট আস করলাম। তো আমরা যখনই সেভ দিব খেয়াল করবেন এখানে অ্যাকশনে কিন্তু আপলোড হবে। হ্যাঁ, দেখেন সেভ দিলে আপলোড হচ্ছে অটোমেটিক, আপনি কিন্তু টেনে আপলোড করে দিতে হবে না। তো আপলোড হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ দিই এখন কিছু চেঞ্জ হবে, এটা কেন দিচ্ছে। তো নোটপ্যাড কিন্তু খুব মজার একটা সফটওয়্যার, আমাদেরকে এই ফ্যাসিলিটি দেয়। অনেকগুলো অ্যাডভান্স ইউআই সাপোর্ট দেয় না, এগুলো অনেক অ্যাডভান্স মানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ, সাবলাইম না, সাবলাইম এফটিপি সাপোর্ট এখনো দেয় না, সামনে হয়তো দিবে। তারপর এখন মনে করেন যে আপনার কোনো কিছু এখানে অ্যাড করা দরকার, মডিফাই করা দরকার, আপনি এখানে ইচ্ছা মতো অ্যাড করেন। এখানে আপনার একটা দরকার নেই প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ ডিলিট করে দেন, আপলোড দেন। দেখেন সেভ দেওয়া মাত্রই কিন্তু অটোমেটিক্যালি আপলোড হচ্ছে। বাট এটা এমনটা আবার না যে আপনার ডেস্কটপ থেকে যেটা ওপেন করলেন, দেন এখানে মনে করতেছেন যে এখানে ধরুন এফটিপি লগ ইন করাই আছে, ডেস্কটপের ফাইলটা ওপেন করছি, সেভ দিলেই তো আপলোড হবে, এমনটা না। কিন্তু আপনি যেটা এফটিপি থেকে ডাউনলোড করছেন এইখানে, সেটাই কিন্তু সেভ দেওয়া মতো আপলোড হবে, ডেস্কটপেরটা কিন্তু না। দেখেন এই ফাইলটা সেভ হয়েছে কোথায়, দেখেন কোথায় সেভ হয়েছে, দেখছেন এই যে এরা একটা টেম্পোরারি ফাইল তৈরি করছে অলরেডি এই ডিরেক্টরির ভিতরে, এবং এই ডিরেক্টরির ভিতরে তৈরি করেই দেন এটাকে সে এফটিপির ভিতরে রেখে এখন আপলোড করতেছে, ঠিক আছে? মানে এই কিন্তু টেম্পোরারি লাইভ সার্ভারই আছে, বাট সেটা আমাদের লোকাল হোস্টের। এখন রিফ্রেশ দিয়ে দেখেন একটা প্যারাগ্রাফ চলে যাবে, ঠিক আছে? স্ট্যাটিক সাইটের ব্যাপার এতটুকুই। এখন আপনারা যদি কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্ট্যাটিক সাইটের আপলোডিং এর ব্যাপারটা এতটুকুই, আপনারা নিজেরা একটু চর্চা করলে আরো অনেক কিছু বুঝতে পারবেন। কোশ্চেন বুঝে গেছেন না? আচ্ছা,
এখন কথা হচ্ছে যে আমাদের এই যে যে আমাদের স্ট্যাটিক সাইটটা এখানে আছে, আমরা মনে করেন যে এখানে সিলেক্ট অল দিলাম, সিলেক্ট করলাম, করে এখন আমরা চাচ্ছি কি যে আমরা স্ট্যাটিক সাইটটা একটা আলাদা ফোল্ডারে রাখবো। মনে করেন যে HTML ফাইল লিখে দিলাম, HTML দিলাম, ক্রিয়েট ফোল্ডার, ফোল্ডার ক্রিয়েট হয়েছে। অল সিলেক্ট দিয়ে HTMLটাকে অবশ্যই আনচেক করবেন, মানে কন্ট্রোল ধরে ক্লিক করলেই এটাকে আনচেক হয়ে যাবে বা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন কি করবেন, মুভে ক্লিক করে মুভ ফাইল। মুভ ফাইল মানে কি, এই ফাইল যেগুলো ফাইলকে সিলেক্ট করছি সেগুলোকে আমি মুভ করাতে চাই কোথায়, HTML ফোল্ডারের ভিতরে। পাবলিক আন্ডারস্কোর HTMLটা কি আমাদের রুট, ওয়েবসাইটের রুট ডিরেক্টরি, আর তার ভিতরে কি আছে HTML। তো আমরা HTML এর ভিতরে এই ফাইলগুলোকে দিতে চাই। এখন আমরা মুভ করি, দেখেন চলে যাবে, ঠিক আছে, আসছে। এখন এটাকে ক্লিক করেন, দেখেন নট ফাউন্ড দেখাবে, নট ফাউন্ড। এখন এটাতে আবার যান, আচ্ছা এটা রিফ্রেশ দিলেই দেখবেন, দেখছেন। এখন ক্লিক করেন, এখন HTML এ যাবে, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, মেইন যে ডোমেইনটা, মেইন ডোমেইনে আমরা এখন কি করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। কোশ্চেন নাই কোনো? হ্যাঁ, কোনো কোশ্চেন নাই? আচ্ছা, বুঝতে পারতেছেন, থ্যাংকস। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেখাই দিয়েছি যে এই যে এখান থেকে সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসে এসে আপনাদের সফটওয়্যার ক্লাউড নামে একটা অপশন আছে, এইটাতে যেতে হবে। এখানেই আপনারা সকল ধরনের সফটওয়্যারগুলো, মানে CMS বেস যে সফটওয়্যারগুলো আছে বা PHP বেস যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর প্যাকেজগুলো এখানেই পাবেন। মানে ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো, এরকম যত সফটওয়্যার আছে সবগুলো এখানে আছে। এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে ক্যাটাগরি আছে বিভিন্ন, এই ক্যাটাগরি অনুযায়ী আবার আলাদা আলাদা CMS আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে মোস্ট পপুলার যেগুলো, সেগুলোর নাম এখানে দেখাচ্ছে। তো আমরা কি করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, তাই না? ওয়ার্ডপ্রেস জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। আচ্ছা, ইনস্টলে ক্লিক করার পর এখানে আপনাকে অনেকগুলো অপশন দিচ্ছে যে ওভারভিউ দেখতে, ওয়ার্ডপ্রেস কি, তারপর ফিচার কি কি আছে, স্ক্রিনশট আছে, কিছু ডেমো দেখতে ছিল, ডেমো দিবে, ডেমো তো আমরা জানি ডেমো কেমন দেখতে, তারপর রেটিং দেখতে বলতেছে। তো এগুলো আসলে অনেক ব্যাপার স্যাপার, রিভিউ, এগুলো ওই FTP যারা ইউজ করছে তারা এগুলো করছে। স্ক্রিনশটটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের চেহারাটা কেমন, এই যে দেখেন নিগলা কখন আগে এরা দিয়ে রাখছে, কেউ যদি ওয়ার্ডপ্রেস না জানে আগে দেখলো যে কেমন দেখতে এটা, এই জন্য দেওয়া কিছু না। আমাদের মেইন কাজ হচ্ছে ইনস্টলে। তো এখানে দেখেন যে চুজ প্রোটোকল, ঠিক আছে। চুজ প্রোটোকল আপনারা এখানে কয়েকটা আছে, যে HTTP ক্লোন, তারপর www আছে, তারপর HTTPS আর HTTPS www। তো এই দুটো সিলেক্ট করার দরকার নাই। আপনারা যদি এই দুটো সিলেক্ট করে রাখেন সাইটকে সহজে লাইভ করতে পারবেন না, কারণ এই দুটো হচ্ছে সিকিউর সকেট। এই যে SSL বলে না, SSL, এই যে এখানে বলছে ইফ ইউর সাইট হ্যাজ SSL, সিকিউর সকেট লেয়ার, এটার মানে SSL থাকলে আপনার সাইটের সকল ডেটাগুলো এনক্রিপ্টেড হয়ে যায়। কেউ যদি পাসওয়ার্ড দেয়, কেউ যদি ক্রেডিট কার্ড ইনফরমেশন দেয়, অনেক কমার্স সাইটে দেখবে যে SSL লাগানো আছে, অনেক কমার্স সাইট বা অনেক যেখানে কেনা বেচা হয়, শুধু কমার্স না, মানে যে কোনো টাইপের কিছু কেনা বেচা হয়, মানে কেনা বেচা, ভার্চুয়ালি কেনা বেচা হলে সেটা কমার্সের পর্যায়ে পড়ে। বাট মনে করেন যে আমার পার্সোনাল একটা সাইট, আমি প্রোডাক্ট দিয়ে রাখছি, আমি SSL দিয়ে রাখছি, ঠিক আছে। যেমন ফেসবুক কি কেনা বেচা হয়? অ্যাড কেনা বেচা করে না ফেসবুক। তো যাই হোক, মানে সিকিউর ইনফরমেশন যেখানে দরকার সেখানে SSLটা অ্যাড করা হয়। তবে অনেকে অ্যাড করে না, যারা ইনফরমেশন হাতায় নিতে চায়। এই SSL অ্যাড করা মানেই হচ্ছে আপনার সাইটের ইনফরমেশনগুলো টেকনিক্যালি সিকিউর হবে, ঠিক আছে। তো যদি আপনার SSL ইনস্টল করা থাকে, আপনাদের cPanel-এ SSL ইনস্টল করার একটা অপশন আছে, যাই হোক ওটা অনেক মানে কঠিন আপনাদের জন্য, এখন অধিকার আছে না। তো আপনারা কি করবেন, চুজ প্রোটোকল HTTP অর HTTP দেন www। আমি অলওয়েজ রিকমেন্ড করি এইটাতে থাকেন। এইটাতে থাকলে কি হয় যে আপনারা www দিয়েও ব্রাউজ করতে পারবেন এবং HTTP দিয়েও ব্রাউজ করতে পারবেন। কিন্তু যদি এইটাকে দিয়ে রাখেন তাহলে কোনো ঝামেলায় পড়বেন, HTTP দিয়ে আসবে না সাইট। আপনার তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে www ডিরেক্টরিতে, আপনি কেমন করে এখানে ব্রাউজ করেন, ঠিক আছে। সিকিউর হবে শুধু, আপনার তো সেই সিকিউর সফটওয়্যারটা সেট আপ থাকতে হবে আপনার cPanel-এ। এবং এইটার মানে ন্যূনতম কস্ট হচ্ছে মান্থলি আর ইয়ারলি $15 ন্যূনতম কস্ট। তবে যত হাই কস্টে যাবেন তত বেশি সিকিউর পাবেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলো দেখেন না, সবগুলোতে SSL লাগানো আছে। কাস্টমার লগ ইন এরিয়া, যেটা কাস্টমার লগ ইন এরিয়াতে SSL লাগানো থাকে। কেন লাগানো থাকে জানেন? কারণ ওখানে অনেক সিকিউর ডেটা থাকে, অনেক ট্রানজিশন হিস্টোরি থাকে, এটা তো সিকিউর রাখতে হবে।
ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনারা HTTP রাখবেন, দেন আপনার ডোমেইন যেটা ডোমেইনটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার মাল্টিপল ডোমেইন থাকতেই পারে, ওই যে অ্যাড অন ডোমেইন দেখাই দিছি না, ওই অ্যাড অন ডোমেইনে গিয়ে এখানে অ্যাড অন ডোমেইন যদি থাকে আপনার এখানে, তাহলে এখানে ক্লিক করলে দেখবেন যে আরও ডোমেইন দেখাচ্ছে, তো আপনি সেই ডোমেইনটা সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে বলছে ইন ডিরেক্টরি, যে এই ডোমেইনের ভেতরে যদি কোনো ডিরেক্টরিতে আপনি ইনস্টল করতে চান। সাপোজ মনে করেন যে আপনার domain.com/কি ওয়ার্ডপ্রেস, যেমন আমরা HTML করলাম না, HTML, এখানে আমাদের আরেকটা কি ওয়ার্ডপ্রেস নামে বা WP নামে একটা ফোল্ডার থাকলো, সেই ফোল্ডারটা আমরা ইনস্টল করতে চাই, বাট ফোল্ডারটা ক্রিয়েট করা নাই, কিন্তু এখানে ফোল্ডারের নাম যখন লিখে দিবেন তখনই ও অটোমেটিক ক্রিয়েট করে দিবে। তো আমরা কি চাই সেটা, আমরা চাই যে না আমাদের ফুল ডোমেনের মধ্যেই কি হবে, ইনস্টল হবে। সো এটা একদম টোটালি ব্ল্যাঙ্ক রেখে দিবেন। দেন বলছে কি ডেটাবেস নেম, আমরা কি করছি ডেটাবেস নেম দিছি না আগে লোকাল হোস্টে, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ওয়ান সার্ভারটে রান করি। আচ্ছা, এটা করলাম। দেন আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের PHP-MyAdmin-এ যেতে হবে। PHP-MyAdmin, আচ্ছা আমাকে দেখতে হবে যে আমাদের ডেটাবেসের নাম কি ছিল। এখানে মানে মেইন কথা হচ্ছে যে এখানে যে ডেটাবেসের নাম আছে, এখানে যে সেই ডেটাবেসের নাম আছে সেটার মিল থাকতেই হবে এমনটা না, ঠিক আছে। আমরা কোথায় কোথায় কাজ করছিলাম যে RS_ক্লাসে, তো আমরা চাইলে এখানে সেই নামও দিতে পারি, বাট আমাদের এটা ম্যান্ডেটরি না। আমাদের ম্যান্ডেটরি হচ্ছে টেবিল প্রিফিক্সটা। তো আমরা এখানে টেবিল প্রিফিক্স কি দিয়েছিলাম, ব্যাচ 5, এইটাই তো টেবিল প্রিফিক্স ছিল, তাই না। তো আমরা এখানে টেবিল প্রিফিক্সটা বের করে অ্যাড করে দিতে পারি, বাট অ্যাকচুয়ালি কি যখন আমরা এখানে কোনো কিছু লিখে দিব, আমরা কিন্তু এইটাকে ইম্পোর্ট করতে পারবো না। এখানে যা আছে সেগুলো কিন্তু ইম্পোর্ট করতে পারবো না আমরা, খেয়াল করেন। এখানে এগুলো লিখে দেওয়ার অর্থ হচ্ছে কি, যে এই ইনস্টলেশনটাই সেই সেটিংসগুলো নিবে এবং একটা ফ্রেশ ইনস্টলেশন সেখান থেকে রিসিভ করবে। আপনি ইনস্টল দেওয়ার পর আবার গিয়ে আপনি এগুলোকে ডিলিট করে দিতে পারেন, মানে PHP-MyAdmin থেকে রিমোট সার্ভারের PHP-MyAdmin থেকে ডিলিট করে দিয়ে আপনারগুলো আবার ইম্পোর্ট করতে পারেন লোকাল হোস্টেলগুলো, ঠিক আছে। কথা বুঝতে পারছেন, বুঝেন নাই, কি বুঝছেন বলেন। আমি বলতেছি যে এখান থেকে যেগুলো আমরা লিখতেছি আর আমরা যখন শেষে ইনস্টলে ক্লিক করব, অটোমেটিক্যালি এই ইনস্টলেশনটা কি করবে, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে দিবে। এবং আপনার কোনো সেটিংস কিন্তু সে নিচ্ছে না, লোকাল হোস্টের কোনো সেটিংস কিন্তু সে নিচ্ছে না, সে নিচ্ছে কোথাকার, এইখানকার। আপনি পরবর্তীতে এই ইনস্টলেশনটা কমপ্লিট হওয়ার পরে আপনি PHP-MyAdmin-এ যাবেন, মানে আমাদের এই cPanel-এর PHP-MyAdmin সেকশন আছে, আপনারা দেখছেন কিনা জানি না, দেখাচ্ছি। ওখানে গিয়ে টেবিলটা সব টেবিলগুলো ডিলিট করে দিবেন, কারণ আপনার তো দরকার লোকাল হোস্টের টেবিলগুলো আপলোড করা, তাই না। কারণ লোকাল হোস্টের টেবিলগুলো আপলোড করেই তো আপনি সেই সেটিংসগুলো পাবেন, তাহলে তো আপনাকে বারবার কাজ করতে হচ্ছে না। সেটা কোথায় আছে, এই যে PHP-MyAdmin, এখানে গেলেই পাবেন। তবে আমি রিকমেন্ড করি অলওয়েজ ম্যানুয়ালি আপলোড করা। এখানে আপনার ওয়ান ক্লিক ইনস্টল করলে এটা আপলোড হয়ে যাবে, আমি দেখাচ্ছি। যাই হোক, এই সেটিংসগুলো বাই ডিফল্ট রাখি, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। মানে আমি জাস্ট দেখাচ্ছি তো ওয়ান ক্লিক ইনস্টল ওয়ার্ডপ্রেসে কীভাবে কাজ করে। তো আমি জাস্ট এই সেটিংসগুলো এই অবস্থায় রাখলাম, ওকে। এখানে যা আছে তাই এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। এখানে আরও কিছু সেটিংস আছে, যেমন আমি গতদিন দেখাই বলছিলাম আপনাদেরকে যে লকডাউন নামে একটা প্লাগইন আছে, যেটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় cPanel ইনস্টল করতে দেয়। এটা হচ্ছে সেই প্লাগইনটা, ঠিক আছে। এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। যেন অ্যাডভান্স সেটিংস আরও অনেক কিছু আছে, যে অটোমেটিক আপডেট হবে কিনা, ব্যাকআপ ক্রিয়েট করবে কিনা, কতগুলো ব্যাকআপ সেভ থাকবে, এগুলো সব আছে। আপনারা এগুলো নিজের দায়িত্বে চেক করবেন, মাস্ট বি। আর বলছে যে আপনি চাইলে একটা থিম সিলেক্ট করতে পারেন এখান থেকে। তা আমরা একটা থিম সিলেক্ট করি, মনে করেন এটা সিলেক্ট করলাম, করে কি করলাম যে ইনস্টল দিলাম। আমি কিন্তু ওয়ান ক্লিক ইনস্টল দেখাচ্ছি, আমি কিন্তু কোনো লোকাল হোস্টের ফাইল দেখাচ্ছি না এখন। ওয়ান ক্লিক ইনস্টলেশনটা দেখছেন, মানে কোনো কিছু বেশি কিছু করা লাগে, জাস্ট আপনাকে প্রোটোকল সিলেক্ট করে দিয়ে ডোমেন সিলেক্ট করবেন, ডাটাবেসের নাম দিবেন, টেবিল প্রিফিক্স দিবেন, কমপ্লিট।
না তো করলাম, মাস্ট বি না করছি, বাট আমি জাস্ট দেখালাম যে ওয়ান ক্লিক টু ইনস্টলেশনটা কীভাবে করা যায়। এরপর তুমি আবার ডিলিট করবো এগুলো। এখন আমরা এখানে রিফ্রেশ দিই, দেখেন কি আসে। আসছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আসছে, দেখেন কত সুন্দর একটা টেমপ্লেট না, কত সুন্দর। তো আগে সি প্যানেল কিন্তু টেমপ্লেট ইনস্টলেশন দিত না, ওটা ডিফল্ট টেমপ্লেট ইনস্টলেশন দিত। এখন সি প্যানেলগুলো টেমপ্লেট দেয় যে টেমপ্লেট ইনস্টল করা যাবে। তো এই টেমপ্লেটটা মানে মোটামুটি একটা সুন্দর টেমপ্লেট দেখতে পাচ্ছি এখানে, মনে হয় এই সফটওয়্যার বেসই এটা কোনো সাইটের টেমপ্লেটটা। যাই হোক, তো আমরা কিন্তু এখানে ইনস্টল করছি, ঠিক আছে। তো এখন ইনস্টলেশন যে করছি, তা আমরা এইটাকে একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে। ভালো করে রিফ্রেশ দিতে হবে। এখানে অনেক সেটিংস আছে এখানে, মানে এটা সার্ভিসেস, এটা সার্ভিস সেলিং একটা ওয়েবসাইট। এটা যেমন দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব সফটওয়্যার। যাই হোক, আমরা এখানে দেখেন আমরা যে আমাদের যে ইউজার নেম, মানে আমাদের সি প্যানেলের যে ইউজার নেম, অবশ্যই সেই ইউজার নেমটা আগে থাকবে। দেন আমাদের ডেটাবেস, আমরা যেটা সি প্যানেল থেকে দিয়ে এসছি এখান থেকে, এখানে আমরা ডেটাবেসের নামটা দিলাম না, সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে এই যে বাই ডিফল্ট যে টেবিলগুলো ইনস্টল হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমরা সেটা কি করতে পারি, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ড্রপ করলে ডিলিট হয়ে যাবে সব কিছু। দেন আমরা কি করবো, এই টেবিলগুলোকে এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করে আমরা এই ডেটাবেসের মধ্যে আবার সেগুলোকে কি করবো, ইনস্টল করতে পারবো। মানে এখান থেকে প্রথমত আমরা এখান থেকে কি করবো, এগুলোকে ড্রপ করলে ডিলিট হয়ে যাবে। দেখেন, ড্রপ করলেই ইএস করলেই ডিলিট হয়ে যাবে। তখন আপনাকে আবার ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা আবার বলবে যে ইনস্টলেশনের ফোল্ডারে নিয়ে যাবে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আবার যখন আপনি এখান থেকে কি করবেন, যে আপনার এখানকার যে ফাইলগুলো আছে, এই আপনার ব্যাচ 5-এর যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলোকে যখন আপনি আপলোড করে দিবেন তখন কিন্তু সে আবার ইনস্টলেশনটা অটোমেটিক্যালি পেয়ে যাবে আমাদের ডাটাগুলো সহ, ঠিক আছে। সো এইগুলো আপনারা একটু নিজে দেখতে চেষ্টা করবেন অলওয়েজ, কারণ এইগুলো নিয়ে মানে বিস্তারিত দেখাতে গেলে অনেক সময় যাবে। আপনারা চেষ্টা করবেন, যদি না পারেন অবশ্যই আমি দেখাই দিব। এবং ইউটিউবে যে একটু সার্চ করবেন, এগুলো নিয়ে অনেক টিউটোরিয়াল আছে, দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে, এখন পিএসপি মাইডমিন তো আছে, তাই না। আমরা যেমন এখান থেকে লোকাল হোস্টের পিএসপি মাইডমিন থেকে কি করতে পারি, আমরা যে কোনো একটা লোকাল হোস্টে গেলে যে কোনো একটা ডাটাবেস আমরা এখান থেকে কি করতে পারি, ডিলিট করতে পারি না। এই যে মনে করেন যে এখান থেকে সিলেক্ট করলাম, করে ড্রপ করলাম, ডিলিট হবে না? ডিলিট কিন্তু হবে। কিন্তু আমরা কিন্তু এই রিমোট সার্ভারের পিএসপি মাইডমিনে কিন্তু এই কোনো অপশন নাই। দেখেন, ডাটাবেসে যাই, আছে কোনো ডিলিট অপশন। এটা কোথা থেকে ডিলিট করবেন তাহলে? এই যে পিএসপি মাইএসকিউএল এখান থেকে, আর পিএসপি মাইএসকিউএল ইউজার থেকে। সো এই মাইএসকিউএল ডেটাবেসে যখন যাবেন তখন দেখবেন যে এখানে ডেটাবেসের নাম আছে, এই যে এখান থেকে জাস্ট ক্লিক করেন ডিলিট ডেটাবেস। অবশ্যই ডেটাবেস ডিলিট করার আগে টেবিলটা ডিলিট করবেন, আরে ইউজারটা ডিলিট করবেন। ডেটাবেস ডিলিট করার আগে ইউজারটা ডিলিট করবেন আগে, কারণ আগে ডেটাবেস ক্রিয়েট হয়, দেন ইউজার ক্রিয়েট হয়। আমি দেখাই দিচ্ছি একটু পর কেমন করে হয় এটা। এখন রিফ্রেশ দিই, দেখেন এটা দেখায় কিনা। দেখায় কি বলে, এরর এস্টাবলিশিং এ ডেটাবেস কানেকশন। তার মানে কি, ডাটাবেস তো ডিলিট করে দিচ্ছি, ও কানেকশন তো পাবেই না, স্বাভাবিক। এখানেও কিন্তু আর কোনো ডাটাবেস থাকবে না। দেখেন, আমি রিফ্রেশ দিই, ভালো করে রিফ্রেশ দিতে হবে এই পেজটাকে। তাহলে সফটওয়্যার ক্লাসের কাজ শেষ, ঠিক আছে। দেখেন, আছে ডেটাবেসটা নাই কিন্তু। আর এটা হচ্ছে কি ইনফরমেশন স্কিমা, এটা কিন্তু ডিফল্ট অনেকগুলো ইনফরমেশন থাকে, এটা কখনো ডিলিট করবেন না। আর এটা ডিলিট করার অপশনও দিবেন আপনাকে কখনো। যাই হোক, তো এবার আমরা কি করবো, আমরা ম্যানুয়ালি ইনস্টল করবো। ম্যানুয়ালি ইনস্টলেশনের সময় আমাদের আপাতত এটা দরকার নেই, আমাদের এটা, হ্যাঁ এটা দরকার আছে, এটা পরে দরকার আছে। এটা তো আমাদের, আচ্ছা আমাদের এখান থেকে আমরা একটু রিফ্রেশ করি, কারণ আমাদের ডেটাবেস ওয়ার্ডপ্রেস কিন্তু এখনও ইনস্টলেশন আছে। দেখেন, ইনস্টলেশন আছে না। তো এটাকে কীভাবে ডিলিট করবেন, এখান থেকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে না, ফাইলগুলো হয়তো যাবে কিন্তু ইনস্টলেশনটা থেকে যাবে। সো এখান থেকে ডিলিট করতে হলে আপনাকে আবারও সফটওয়্যার ক্লাসে যাইতে হবে। যাওয়ার পর
এখান থেকে এখানে একটা অপশন আছে ইনস্টল সফটওয়্যার, এই যে অল ইনস্টলেশন, ঠিক আছে, এখানে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানটা ইনস্টলেশন আছে, এই যে, ঠিক আছে, কখন ইনস্টল হয়েছে জাস্ট এটা কি করবেন, ডিলিট, রিমুভ, তবে বুঝে শুনে রিমুভ করবেন। দেখেন সবগুলো বলছে কি কি সেটিংস ছিল, জাস্ট রিমুভ ইনস্টলেশন। এখন আপনি এখানে এসে রিফ্রেশ দেন, আছে নাই, এটা ব্লক, এটা বাদ দিয়ে দেন, এটা কোনো দরকার নেই। তো আমাদের দুটো সিস্টেম দেখলাম আমরা, যে কীভাবে লাইভ সার্ভারে আপলোড করতে, আর স্ট্যাটিক ফাইলগুলো আপলোড করতে হয়, দেন ওয়ান ক্লিক ইনস্টলেশনটা কীভাবে করতে হয়। আর এখন লাস্টলি এবং যেটা আমরা অলওয়েজ করবো সেটা হচ্ছে কি, আমরা অলওয়েজ কী করবো, ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসকে আপলোড করবো। তাতে কী হবে, আমাদের যে সেটিংসগুলো লোকাল হোস্টে করছি সেই সেটিংসগুলোই আমাদেরকে রিমোট সার্ভারে পাবে। আমাদের জাস্ট কী করতে হবে, ইউআরএলটা চেঞ্জ করে দিয়ে আসতে হবে, এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, তো আমাদের কোথায় ছিল, www-তে আমাদের ছিল হচ্ছে ব্যাচ 5-এ, এইটাই তো। জাস্ট এটাকে কী করবো আমরা একটা আচ্ছা ব্যাচ 5-এর আমরা একটা ইয়ে করি, এটা অনেকগুলো কিন্তু এখানে এর ভিতরে কিন্তু অনেক ফাইল আছে, দেখেন প্লাগইন থিম অনেক আছে, এটা আপলোড করতে একটু টাইম নিবে, ঠিক আছে। তো আমরা এটাকে অ্যাড টু আর্কাইভ করে জাস্ট জিপ করব, অনেক ফাইল, একটু সময় নেবে আপলোড হতে। এটা তবে এইটাকে যদি আপনারা এফটিপি সফটওয়্যারে আপলোড করতে চান অনেক সময় নিবে, কারণ দেখেন প্রায় একটু আগে যেটা দেখালো প্রায় 3000+ ফাইল এফটিপি কিন্তু একটা করে ফাইল আপলোড করে এফটিপি সফটওয়্যার, ঠিক আছে। তো আপলোড করতে অনেক সময় নিবে, ওই জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল যখন করবেন আপনারা অবশ্যই ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারের এই যে আপলোড যেটা আছে, এই আপলোডে যাবেন। আপলোডে গেলে দেখবেন যে এখানে একটা প্রতি ফাইল আপলোডের একটা সাইজ আছে, দেখেন এই যে এত সাইজ পর্যন্ত তারা ফাইলটাকে আপলোড করতে দেয়। আমরা তো ফাইল তো এত বড় না, তাই না, আমাদের ফাইল অনেক ছোট হবে। আচ্ছা, অনেক ছোট, 42 বা 43 মেগাবাইটের মতো ফাইলটা। এটা যদিও ছোট, বাট আমাদের এখানে নেট স্পিডের কারণে আপলোড একটু সময় নেবে, তো আমরা এটা আপলোড করি। তারপরে আমরা আগেরটা রিলেট করে দিয়েছি, এটা তো আমরা দরকার নেই আর। এইটা আপলোড দিলাম, আপলোড হচ্ছে, আপলোড হোক। আপনাদের কোনো কোশ্চেন তাহলে করতে পারেন আপলোড হতে হতে, কোশ্চেন নাই? হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ হ্যাঁ একইভাবে করলাম, কিন্তু স্ট্যাটিকটার সিস্টেমটা আলাদা। স্ট্যাটিক শুধু আপলোড করে দিলেই সাইটে লাইভ হয়, কিন্তু যেটা ওয়ার্ডপ্রেস এটা আপলোড করার পর আমরা অবশ্যই ডেটাবেস ক্রিয়েট করতে হবে, অবশ্যই ইউজার নেম ক্রিয়েট করতে হবে, দেন কানেকশন তৈরি করে দিতে হবে, তারপর লাইভ হবে। লাইভ হওয়ার পরে অবশ্যই আমাদেরকে ইউআরএলটা চেঞ্জ করে দিয়ে আসতে হবে, কারণ বাই ডিফল্ট আমরা যখন লোকাল হোস্টে কাজ করি ও লোকাল হোস্টের কিন্তু ইউআরএলটা ধরে রাখে। এখানে দেখেন আমরা যখন আমাদের টেবিল প্রিফিক্স কি ছিল, ব্যাচ 5 না, তো ব্যাচ 5-এর অপশনে গেলেই দেখতে পারবো আমরা, এই যে ব্যাচ 5-এর অপশনে গেলেই দেখতে পারবো যে আমাদের এই যে দেখেন যে সাইট ইউআরএল কি আছে, এইটা আমরা তো এই টেবিলগুলোকে আপলোড করবো, তাই না। তো যখন আপলোড করবো তখন তো এই সেটিংসটাই পাবে, কিন্তু এই সেটিংসটা কি আমাদের রিমোট হোস্টে রাখা লাগবে? আমাদের তো রিমোট হোস্টের রিমোট সাইটের অ্যাড্রেস দিতে হবে, দ্যাট মিনস আমাদের ডোমেইনটা দিতে হবে। এটাই তো আমাদের ডোমেইন, তাই না, বলছিলাম তো প্রথম 2 কি 3 ক্লাসের সময় যে আমাদের লোকাল হোস্টের এই অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের সাইটের ডোমেইন। টিউটোরিয়ালগুলো দেখিয়ে বুঝবেন তাহলে। সো আমাদের তো এই ইউআরএলটা লাইভ সার্ভারে থাকা যাবে না, লাইভ সার্ভারে কি করতে হবে, আমাদের ডোমেনের নামটা দিয়ে আসতে হবে। সো তখন আমরা ডোমেনের নামটা জাস্ট চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন আমাদের কাজ আছে যে যেহেতু আপলোড হচ্ছে, ফাইলটা আপলোড হোক। এইটা আপলোড হতে হতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা লোকাল হোস্ট থেকে আমাদের যে ব্যাচ 5-এর টেবিলগুলো ছিল, আমাদের ডাটাবেস তো ছিল একটা, কিন্তু ডাটাবেসের আন্ডারে অনেকগুলো টেবিল ছিল, তাই না। তো আমাদের টেবিল যেগুলো, সেই টেবিলগুলোকে আমরা আলাদা করে নিয়ে কি করব, আপলোড করতে হবে। প্রথমে এগুলোকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করলেই তো আলাদা করে পাবো, কিন্তু এই এতগুলো যে ফাইল এগুলোকে এক্সপোর্ট করবো কিভাবে,
এখানে অন্যান্য ক্লাসের ফাইলগুলো আছে, তাই না? জাস্ট আমরা কি করবো, এক্সপোর্টে গেলে আমাদেরকে অপশন দিবে। এই কুইক কখনোই করবেন না, অলওয়েজ যাবেন কাস্টমাইজ। যদি আপনাদের একটা ডেটাবেসের আন্ডারে অনেকগুলো টেবিল থাকে, অনেকগুলো ইনস্টলেশন থাকে, তাহলে অবশ্যই কুইকে যাবেন না। কুইকে গেলে আপনাকে কোনো অপশন দিবে না সিলেক্ট করার, জাস্ট কাস্টমে যাবেন। কাস্টমে গেলে দেখেন যে সব ডেটাবেসের টেবিলগুলো এখানে আছে। আগে এগুলোকে আনসিলেক্ট করেন সবগুলোকে, দেন এখন আপনি আঁকান সামনে। এখন এখানে যান, পাইছেন আপনার সব টেবিল। এখন কি করবেন, একদম নিচে আসেন, নিচে এসে গো করেন। গো করলেই আপনাকে একটা ফাইল দিবে সেভ করার জন্য। এটা দিছে, এখন ডেস্কটপ দেখাই দিয়ে সেভ দেন। ও কিন্তু শুধুমাত্র আমাদের ফাইলগুলোই সেভ করতেছে, এবং যখন আমরা রিমোট সার্ভারে আপলোড দিব তখন দেখতে পারবো যে শুধু আমাদের টেবিলগুলোই আছে। ঠিক আছে? আচ্ছা, গতদিন যখন আমি ওই করছিলাম, কি বলে এটাকে, ব্যাকআপ টু ড্রপ বক্স, বলছিলাম না যে ফাইলটা সেভ হবে, দেখাবো আমি। তো চলুন ওটা দেখিয়ে আসি আমরা। ড্রপ বক্সে যাই, ওটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে করা ছিল। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে আমার লোকাল হোস্ট থেকে সরাসরি রিমোট হোস্টে ফাইলগুলো সেভ হবে কি না, কারণ আমি তো সেভ দেখাইছি লোকাল হোস্টে, নাকি রিমোট হোস্টে থেকে দেখাইছি? রিমোট হোস্টে দেখানি, আমি দেখাইছি কি লোকাল হোস্ট থেকে ব্যাকআপ। কিন্তু লোকাল হোস্ট থেকে সে আসলেই ড্রপ বক্স ব্যাকআপ নিতে পারছে কিনা, এটা আমাকে দেখতে হবে। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে টেবিল, এটা আপলোড হচ্ছে, এই জন্য সময় নিচ্ছে একটু। আচ্ছা, আমাদের অ্যাপ নামে একটা ফোল্ডার ছিল, তাই না? তো অ্যাপ ফোল্ডারে যাই, অ্যাপ ফোল্ডার, তারপর কি ছিল, এইটা ছিল যে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপ বক্স। এখানে যাই, কিছু আছে এখানে, কিছু কিন্তু নাই। কেন নাই? কারণ আমাদের লোকাল হোস্ট ছিল এটা। আমাদের রিমোট হোস্টে অলওয়েজ, মানে আমাদের রিমোট হোস্ট থেকে দেখা দিতে হবে যে আমি সেভ করতে চাচ্ছি। যেহেতু আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে এখন এখানে, তো অটোমেটিক্যালি তার সেটিংস অনুযায়ী কিন্তু সে এখন সেভ নিবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি দেখা দিতে পারি, বাট ওটা একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ওই জন্য আসলে দেখাচ্ছি না। কারণ ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওখানে অনেক সেন্সিটিভ ইনফরমেশন দেওয়া আছে, মানে এক কথা তার ইনফরমেশন দেওয়া আছে। তো আপনারা অলওয়েজ যখন রিমোট হোস্ট থেকে কাজ করবেন, রিমোট হোস্টে কাজ করলে অবশ্যই এগুলো পাবেন। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, হোক। তো এর ফাঁকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ব্যাক করি। অবশ্যই আমাদেরকে এখান থেকে কি করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, ওই একইভাবে যেমন ডিলিট করলাম, ক্রিয়েট করতে হবে এখান থেকে। পিএসপি মাইডবিন থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। লোকাল হোস্টে যেমন পিএসপি মাইডবিন থেকে ক্রিয়েট করা যায়, রিমোট সার্ভারে কিন্তু পিএসপি মাইডবিন থেকে ক্রিয়েট করতে পারবেন না। জাস্ট এখান থেকে আপনি মনিটরিং করতে পারবেন, এডিট করতে পারবেন, কিন্তু কোনো কিছু ডিলিট আর ক্রিয়েট করতে পারবেন না রিমোট সার্ভারের পিএসপি মাইডবিন থেকে। ঠিক আছে? সো হয় মাইএসকিউএল, মানে মাইএসকিউএল ডেটাবেসে যাবেন, অর মাইএসকিউএল ডেটাবেস উইজার্ডে যাবেন। তো তবে এই মাইএসকিউএল ডেটাবেসে গেলে কি হবে, যে একটা একটা করে ক্রিয়েট করতে হবে সব কিছু। আর এই মাইএসকিউএল ডেটাবেস উইজার্ডে গেলে একটার পর একটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে উইজার্ডও দিয়ে দিবে। সো আমরা মাইএসকিউএল উইজার্ডে যাব। আচ্ছা, এখানে বলছে কি যে নিউ ডেটাবেস, মানে ডেটাবেসের নাম দিতে বলছে। তা আমাদের ডেটাবেসের নাম কি ছিল লোকাল হোস্টে, rs_class। এটা ম্যান্ডেটরি না, ডেটাবেসের নাম ম্যান্ডেটরি না, খেয়াল করবেন। আমরা ডেটাবেসের নাম চেঞ্জ করতে পারি এখানে। তো আমরা এখানে দিব যে ইউআই ব্রাশ দিলাম, আমাদের টেম্পলেটের নাম অনুযায়ী দিলাম যে ইউআই ব্রাশ। ঠিক আছে? এখন নেক্সট স্টেপ, এখন বলতে গেলে ইউজার নেম দিতে হবে। তাই ইউজার নেম কি ছিল আমাদের, ইউজার নেম কি ছিল, আমরা কনফিগ ফাইলে কিভাবে ইউজার নেম দিয়েছিলাম, রুট, পাসওয়ার্ড ছিল ব্ল্যাঙ্ক। কিন্তু রিমোট হোস্টে কিন্তু এমন না, রিমোট হোস্টের হোস্ট থাকবে অবশ্যই লোকাল হোস্ট, বাট ইউজার নেম পাসওয়ার্ড টোটালি আলাদা থাকতে হবে। সো আমরা কি করবো, এখানে একটা মনে করেন যে এটা সব ডেমো, আমরা দিই এখানে ইউআই ব্রাশ লিখলাম, এটাই দিলাম, ইউআই ব্রাশ লিখলাম। আর এখানে পাসওয়ার্ড হচ্ছে কি, আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করি। পাসওয়ার্ডটা অবশ্যই আমাকে সেভ রাখতে হবে, কারণ আমাকে এটা কি করতে হবে, আমি এটা নোটপ্যাডে নিয়ে একটু সেভ রাখি, সেভ রাখলাম। কারণ এটা আমার যখন আমার এই যে ওয়ার্ডপ্রেসটা যখন আমার আপলোড হয়ে যাবে, এখানকার config.php মানে wp-config.php ফাইলে গিয়ে এই পাসওয়ার্ডটা বসায় দিতে হবে, নাহলে কিন্তু আমার ডেটাবেসের কানেকশন পাবে না। ঠিক আছে? সো এটাকে চেক করে ইউজ পাসওয়ার্ড দিলাম।
ওকে, এখন ক্রিয়েট ইউজার দিবে, দিলাম, ক্রিয়েট হয়ে গেল। এখন বলতেছি যে আমাদের যে এই ডেটাবেসে যে এই ইউজারটা অ্যাক্সেস পাবে, ওই ইউজারটাকে এখন প্রিভিলেজেস দিতে হবে, মানে একে এই অপশনগুলো এই কাজগুলো করার জন্য অধিকার দিতে হবে, রাইট দিতে হবে। সো জাস্ট অল প্রিভিলেজেসে ক্লিক করে নেক্সট স্টেপ দিবেন, বুঝছে? দেখেন এইটা নাও হ্যাজ প্রিভিলেজেস অন দ্য ডেটাবেস, মানে এই ইউজারটা এখন এই ডেটাবেসের সঙ্গে অল অ্যাক্সেস কমপ্লিট হবে। এখন আপনারা হোমে করেন, হোমে যান, রিটার্ন হোমে যান। এটা কিন্তু আমি দেখালাম কি MySQL ডেটাবেসেস উইজার্ড দিয়ে, কিন্তু আপনারা যদি ভুলে MySQL আমি কিন্তু দেখালাম এইটা দিয়ে, যদি আপনারা এইখানে যান MySQL ডেটাবেস, এটা কিন্তু একটা একটা করে ক্রিয়েট করতে হবে ম্যানুয়ালি, এখানে একটা একটা করে ক্রিয়েট করতে হবে, দেন আবার ইউজার ক্রিয়েট করতে হবে, দেন এখানে এসে কি করতে হবে ইউজার নেম পাসওয়ার্ডটাকে দেখায়, ইউজার নেম এবং ডেটাবেস দেখা দিতে হবে, দেন অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওই যে প্রিভিলেজেস যে পেজটা আছে সেই প্রিভিলেজেস পেজে যাবে, দেন ওখানে থেকে আপনাকে ওই নেক্সট স্টেপ বা কন্টিনিউ করে দেখাই দিতে হবে। তাহলে সোজা কোনটা, উইজারটা সোজা না এটা সোজা? উইজার সহজ, কারণ স্টেপ বাই স্টেপ ওই আপনাকে ইনফরমেশন দিচ্ছে, এখানে আসতে হচ্ছে না বারবার। এটা দিছে ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, মনে করেন আগে থেকে ক্রিয়েট করে রাখা আছে, কিন্তু ওগুলোকে প্রিভিলেজেস দেন নাই আপনি, তো প্রিভিলেজেস দেন নাই বিধায় আপনি ওই অপশনটা পাবেন না এখন, কারণ ওটা কিন্তু ওয়ান টাইম প্রিভিলেজেস। আপনি যদি ওটাকে ক্লোজ করে চলে আসেন এদিকে, তাহলে কিন্তু ওই পেজটা পাবেন না, উইজার্ডের পেজ কিন্তু ক্লোজ হয়ে যাবে। তখন কি করবেন, তখন আপনাকে MySQL ডেটাবেস থেকে প্রিভিলেজেস দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, প্রায় আপলোড হয়ে গেছে, আর একটু বাকি আছে আমাদের। বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বাকি না। এটা যদি FTP সফটওয়্যার দিয়ে দিতাম তাহলে মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগতো, এখানে তো 10 মিনিটের মতো লাগতেছে। FTP দিয়ে বললাম না, একটা ফাইল আপলোড করে সময় লাগে অনেক। কি কি বললাম মনে আছে তো? আপনারা এক কাজ করবেন, সাইট যখন ডেভেলপ করবেন নিজেদের ডোমেন হোস্টিং নিয়ে করবেন, নিজের থেকে আগে থেকে প্র্যাকটিস হবে, আপনারা হ্যাবিচুয়েট হবেন আগে থেকে, ক্লায়েন্টের কাজ করতে সুবিধা হবে। কারণ ক্লায়েন্ট কখনোই আপনাকে ফ্রি হোস্টিং দিবে না, ওরা মানে প্রিমিয়াম হোস্টিংই দিবে। আবার এমন কিছু হোস্টিং দিতে পারে যেটার ইন্টারফেস এমন না, তখন কি করবেন? আমার কল দিবেন। এইগুলো ও বাইরের দেশে অনেক ক্লায়েন্ট আছে যারা এই টাইপের সি প্যানেল ইউজ করে না, অন্যান্য সি প্যানেল আছে সেগুলো ইউজ করে ওরা। ওগুলো যে খুব কঠিন তা কিন্তু না, আপনারা একটু নিজে থেকে রিসার্চ করবেন, দেখবেন যে ওখানেও ফাইল ম্যানেজার আছে, ওখানেও অ্যাড অন ডোমেন আছে, ওখানেও সব কিছু আছে, বাট ইন্টারফেসটা এমনটা না। তবে এটার ইন্টারফেসটা কিন্তু আলাদা করা যায়। কেমন করে আমি দেখাই, যে সুইচ থিম, এখানে আপনি ইম্পোর্ট প্যানেল দেন, দেখেন চেহারা চেঞ্জ হয়ে যাবে। সি প্যানেল বাই ডিফল্ট 3টে স্ক্রিন দেয়, বাট আমরা বাই ডিফল্ট কি পাই X3, এটা হচ্ছে বাই ডিফল্ট স্ক্রিন। দেখছেন চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ। এখন যদি বাইরে আপনাকে এইটা দিয়ে বলে যে কাজ করেন, তখন তো বলবেন যে কি করতেছি। একটু দেখবেন যে আসলে কোথাও থিম আছে কিনা, থিম যদি থাকে দেখবেন এই যে থিম দেখলে যখন দেখবেন যে X3 আছে তখনই ধরবেন যে না এটা ওই আপনার আগের থিম। অনেক সি প্যানেল বাই ডিফল্ট এইটা দিয়ে রেখে দেয়, যখন আপনি হোস্টিং নেবেন কারো কাছ থেকে, ওদের হয়তো বাই ডিফল্ট থিম ইনস্টলেশন এইটা দেওয়া আছে বা এইটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, বাট এটা হচ্ছে মোস্ট পপুলার এবং খুবই মানে নিট অ্যান্ড ক্লিন। আর এগুলো কেমন মানে হিজিবিজি দেখায়, মানে আমরা অভ্যস্ত না দেখে হিজিবিজি লাগে, বাট আসলে খুব একটা ঝামেলা না। মানে এই পরপর দুটো স্ক্রিন প্রায় সেম, ওটা একটু কালারফুল আর এটা একটু হালকা। ঠিক আছে, তো আমরা যেটা ছিলাম সেটাই যাই। আচ্ছা, আমরা এখানে কি কি ডাটাবেসের নাম দিলাম, আমাদেরকে তো এটা কনফিগ করতে হবে আগে, তাই না? এইটা ডাটাবেসের নাম ছিল, ইউজার নাম ছিল এইটা। তো কনফিগ না করলে কিন্তু ঝামেলায় পড়বো আমরা নিজেরাই। তো কিভাবে কনফিগ করবেন দেখেন, এই যে এখানে আছেন, এটা
আমরা এটাকে ওপেন করি নোটপ্যাডে। আচ্ছা, তো বাই ডিফল্ট দেখেন আমাদের কিন্তু ডাটাবেস কিন্তু এখানে দেয়াই আছে লোকাল হোস্টে। এটা কখনোই রাখবেন না, যদি এটা রাখেন তাহলে কিন্তু আপনার এই ফাইল মানে এখানে যতগুলো টেবিল আছে একটাও আপলোড হবে না, কারণ আপনার ডেটাবেস তখন এটা না, আপনার ডেটাবেস অন্যটা। সো এটাকে এই লাইন থেকে যখন লোকাল হোস্ট থেকে রিমোট হোস্টে আপলোড করবেন তখন অবশ্যই এই ডেটাবেসের এই স্ট্রাকচারটাকে টোটালি ডিলিট করে দিবেন, কারণ এইটা যদি এক্সিস্ট থাকে। এ কি বলছে দেখেন, কমান্ডটা কি বলা আছে, এটা কিন্তু পিএসপি মাইএসকিউএল এর কমান্ড, এগুলো ক্রিয়েট ডেটাবেস ইফ নট এক্সিস্ট আরএস আন্ডারস্কোর ক্লাস। তো বলতেছে যদি এই ডেটাবেসটা এক্সিস্ট না হয় বা ক্রিয়েট করা না থাকে তাহলে কি করবে, ক্রিয়েট করতে বলছে। তা আমরা তো ক্রিয়েট করবো না, আমাদের অলরেডি ক্রিয়েট করাই আছে, আমরা জাস্ট ওই এক্সিস্টিং ডেটাবেসের মধ্যে আমাদের টেবিলগুলোকে আপলোড করবো, তাই না? তাহলে আমরা এটাকে কি করবো, ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে সেভ দিব। এখন যখন এটাকে আপনি আপলোড করবেন, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, আমরা গো দেই, গো দিয়ে এটা আপনাদেরকে দেখানো উচিত, নাহলে আপনারা অনেক সময় এই জিনিসটা ভুল করতে পারেন যে ওখানে তো ডাটাবেসের নাম তো মুছে দেন নাই, মানে আপলোড করছেন কিন্তু দেখাচ্ছে যে ফাইলগুলো আপলোড করতে পারতেছে না। কেন পারতেছে এটা বুঝবেন না সহজে। সো যা ছিল তাই রাখলাম ওই অবস্থায়। তো এটা আপলোড হয়ে গেছে, ওকে। আমরা এখন কি করবো, আমরা এটাকে এখন রিফ্রেশ দিব। আচ্ছা, লগ ইন এক্সপায়ার হয়ে গেছে, হোক। আচ্ছা, আমরা এখান থেকে আবার যাব লগ ইন। ওই ফাইলটা অনেকক্ষণ এগুলো কি করে, সেশন রেকর্ড করে রেখে দেয়। কোথায় ছিলাম আমরা, ফাইল ম্যানেজারে। এটার কাজ তো নাই আর, তাই না? এটা বাদ দিলাম। আমরা এখন এখানে এখন দেখেন আপলোড হচ্ছে ব্যাচ, এটাকে জাস্ট কি করবো, আমরা আগের মতো এক্সট্রাক্ট, কোনো ফোল্ডার না কিন্তু ডিরেক্টলি আমরা এই পাবলিক আন্ডারস্কোর HTML এ পেস্ট করবো। আসছে দেখেন কি আসছে, এই ফোল্ডারটাই কিন্তু চলে আসছে। লাস্ট আমরা কি করবো, সবগুলোকে সিলেক্ট করব, করে ফাইলগুলোকে মুভ করব, কারণ আমাদের ব্যাচ 5 নামে কোনো ফোল্ডার দরকার নেই, আমরা চাই যে সরাসরি আমাদের ডোমেইনে আসবে। সো মুভ করলাম, মানে আমি পাবলিক আন্ডারস্কোর HTML এ মুভ করে নিলাম, ঠিক আছে। এখন এটাকে ডিলিট করে দেন, এটাকে আর এটাকে ডিলিট করে দেন, এই দুটো আমার দরকার নেই, কারণ এটা তো ফোল্ডার, এইটা ডিলিট করে দিলাম। এখন আমি যদি এই ডোমেইনটাকে ফুললি ব্রাউজ করি তাহলে কি আসে দেখেন, আমাদের কাজ কিন্তু অনেক অংশে শেষ, জাস্ট এখন কনফিগ করতে হবে। কি বলছে যে এরর এস্টাবলিশিং এ ডেটাবেস, তাহলে কি আমাদের এখন ডেটাবেস কানেকশন ঘটাইতে হবে। তাহলে কি আমরা তো অলরেডি ডেটাবেস ক্রিয়েট করছি, তাই না? ক্রিয়েট করছি না? তাহলে পিএসপি মাইডমিনে যাই আবার। এখানে আরেকটা ফ্যাক্ট আছে কি, যে আপনারা যে এটা তো লোকাল হোস্ট থেকে আপলোড করলেন, লোকাল হোস্টের সেটিংসগুলো কিন্তু দেয়া আছে, মাথায় রাখতে হবে। লোকাল হোস্টের সেটিংসগুলো কিন্তু এখানে দেয়া আছে। সো অবশ্যই যখন রিমোট সার্ভারে আপলোড করবেন লোকাল হোস্টের কোনো ফাইল, তো wp-config যে ফাইলটা, এটাকে এডিট করবেন কোড এডিটরে গিয়ে, কারণ আমাদের এখন রিমোট সার্ভারের যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো তোকে বসায় দিতে হবে, তাই না? তো আমাদের ডেটাবেসের নাম কি ছিল, এইটাই তো। খেয়াল করেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা কি করছি, যে আমাদের এখানে যে ডেটাবেসের নামগুলো আছে সেগুলোই কিন্তু আমরা সরাসরি পাচ্ছি। আমাদের লোকাল হোস্টের ইউজার নাম কি, রুট, আর আমাদের সি প্যানেল ইউজার নাম কি ছিল, এইটা। তো দেখেন রিমোট সার্ভার আর লোকাল সার্ভারে কিন্তু সামান্য কিছু পার্থক্য থাকে। যখন সি প্যানেলে কাজ করবেন ডিরেক্টলি, তখন ওর ইউজার নেম আন্ডারস্কোর দেওয়ার পর আপনার ডেটাবেসের নাম, আর ওটাই হচ্ছে ফুল ডেটাবেসের নাম, ঠিক আছে? তাহলে আমরা কনফিগ পাইছি, দেখেন কনফিগে কি দেওয়া আছে এখনো, RS আন্ডারস্কোর ক্লাস। তো আমরা এটা কি করলাম, এটা বসাই দিলাম। দেন এটা এরপর কি ছিল, ইউজার নেম। ইউজার নেম কি ছিল, আমরা ডেটাবেসে যাই, ইউজার নেম ছিল এইটা, তাই না? এই যে কারেন্ট ইউজার নেম ছিল এইটা। পাসওয়ার্ড কি ছিল, সেভ তো রাখছিলাম, এই যে এইটা। দেখেন ডিবি হোস্ট কি দেখাচ্ছে, লোকাল হোস্ট, এই লোকাল হোস্টই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। এবার সেভ দিব, সেভ দিলাম। এখন দেখেন কি পায়, এখন কি বলে, ইনস্টলেশনে চলে গেছে না? আমাদের কিন্তু ইনস্টলেশনে যাবো না, আমরা ইনস্টলেশনে যদি যাই তার নিউ ফাইলগুলো ইনস্টল হবে। আমরা কি করবো, আমাদের যে আমরা লোকাল হোস্টে যেগুলো নিয়ে কাজ করছি টেবিলগুলো, ওই টেবিলগুলো আপলোড দিব। এখন কি করবো, এই ডেটাবেসে যাব, গিয়ে ইম্পোর্ট করব, কারণ আমরা লোকাল হোস্ট থেকে কি করছি, এক্সপোর্ট। এখন ইম্পোর্ট করব, কোনটাকে ইম্পোর্ট করব,
এই যে এটা, যদিও ফাইলের নামটা আছে RS আন্ডারস্কোর ক্লাস, বাট ফাইলের ভিতরে যা আছে ওগুলোকে কিন্তু সে ইম্পোর্ট করবে, ফাইলের নামটাকে না। অ্যাড হইছে, এখন গো করেন, দেখেন এরর দিবে একটা। এরর দেওয়ার কথা দিচ্ছে, এরর দিচ্ছে যে ডেটাবেস RS আন্ডারস্কোর ক্লাস বলছে যে ক্রিয়েট ডেটাবেস ইফ নট এক্সিস্ট RS আন্ডারস্কোর ক্লাস, মানে বলতেছে যে MySQL said, এই যে এখানে MySQL said access denied for user, মানে বলছে ইউজারের এই লোকাল হোস্ট ডাটাবেস RS ক্লাস, মানে ও বলছে যে এই ডাটাবেসটাকে সে অ্যাক্সেস করতে পারতেছে না। তাহলে কি করতে হইতো? অবশ্যই আমাদেরকে হোমে থাকা অবস্থায় এটাকে ডাটাবেসটাকে ইম্পোর্ট করতে হইতো, হোমে থাকা অবস্থায় ডাটাবেসটাকে ইম্পোর্ট করতে হইতো, তাহলে এখানে শো করতো। বাট আমরা কি করছি, আমরা অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করছি, সেই ডাটাবেসের ভিতরে সেই টেবিলগুলোকে আমরা আপলোড করব, কারণ এই সেটিংস দিয়েই কিন্তু আমরা অলরেডি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছি, তাই না? সো এখন কী করতে হবে, আমাদের এটার কাজ শেষ, আমরা এটাকে আবার এডিট করব। এই যে এখানে যেটা ছিল এতটুকু লাইন শুধু আপনি মিশিয়ে দিবেন, ঠিক আছে? সেভ দিবেন, দিয়ে এবার আপলোড দেন, ইম্পোর্ট। এখন কিন্তু একদম হুবহু আপলোড হবে। গো করেন এবার। বুঝছে? ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, আসছে সব টেবিল। এবার আমরা এটাকে রিফ্রেশ দিই, দেন অটোমেটিক্যালি রিডিরেক্ট করবে। ও বলছে কি অলরেডি ইনস্টলড, তাহলে বলছে বা লগ ইন করেন। আচ্ছা, তো লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড কী ছিল আমাদের, দেখি কি ছিল। দেখেন লগ ইন কিন্তু হচ্ছে, হ্যাঁ লগ ইন হলে কি হয় একটু দেখেন, খেয়াল করেন। আচ্ছা, লগ ইন হওয়ার পর কি হয়েছে দেখেন তো, বলছে কি আমরা লগ ইন করছি রিমোট সার্ভার, এবার ওকে কি বলতেছে, ও আবার লোকাল হোস্টে চলে আসছে, এটা কিন্তু করা যাবে না। সো যেটা প্রথমে বলছিলাম যে অবশ্যই এই অপশনে আসবেন, অপশনে এসে এই যে লোকাল হোস্ট এটাকে চেঞ্জ করে দিতে হবে, মানে ডোমাইনের নামটা এখানে বসাই দিতে হবে আপনাকে। আর কি হলো, কি হলো এটা, এখানে কি এটা ঝামেলা হয়েছে। আচ্ছা আমরা আবার ইয়ে করি, এইখানে এগুলোকে আমরা সব সিলেক্ট করে, যদি কখনো দেখেন যে টেবিলগুলো প্রবলেম করতেছে, তাহলে এগুলোকে কি করবেন, ড্রপ করে আবার আপলোড দিবেন, কারণ আপনার কাছে অলরেডি ব্যাকআপ আছে, তাই না? সো জাস্ট ইম্পোর্ট, ক্লিক করতে গিয়ে মেবি কোনো একটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা আপলোড হয়ে গেছে আমাদের এটা, আমরা এখন যাবো কি অপশনে। কি সমস্যা হলো এটা আবার, বুঝলাম না। ও ইয়ে হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, যাই হোক। তো আপনারা যখন অ্যাড করবেন, হ্যাঁ কোনো ডাটাবেস আপনারা অ্যাড করবেন, মানে ইয়েগুলো টেবিলগুলো, তখন এই যে এই সাইট ইউআরএলটা আপনারা এই অপশনে ক্লিক করা মাত্রই উপরেই পাবেন। আমার এই অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, এই অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই যেটা। তো এখানে আমরা কি করব, সাইট ইউআরএল ক্লিক করব, করার পর আমাদের যে ডোমেইনটা ছিল সেই ডোমেইনে ব্রাউজ করব। অবশ্যই আমাদের ডোমেইন ছিল এইটা ডোমেইন এখানে বসাই দিব, দেন এটা এখানে বসাই দিব। ওয়ান ক্লিক ইনস্টলেশন তো দেখাইছিলাম যে ডোমেইন দিয়ে দিতে হয়, তাই না? এবার আপনি রিফ্রেশ করেন এটাকে, এবার নাম দেন
আচ্ছা, এখানে পাসওয়ার্ড ভুলে গেছি মেবি। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে আমাদের এখানে ইউজার নেম কি ছিল। আমাদের এখানে ইউজার্স এটাই তো ছিল, পাসওয়ার্ড ছিল এবার হয়েছে। ঠিক আছে, এখন এখন রিমোট সার্ভারে লগ ইন হয়েছে, তাহলে এটা আমাদের এখানে দরকার নাই। ঠিক আছে, এটা তো আমরা চেক করেই ফেলছি অলরেডি। আর এটা তো আমাদের এখানে লোকাল হোস্ট, এটা বাদ। আর রিমোট হোস্টে তো আমরা পেয়ে গেছি অলরেডি, আমাদের ডেটাবেস যেগুলো সেটিংস করা ছিল সেই সেটিংসগুলো পেয়ে গেছি এখানে। এখন দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট যে সাইট আছে এখানে, আমরা সেই সাইটটা কিন্তু আমরা এখানে ব্রাউজ করলেই দেখতে পারবো। এখানে ছোট্ট একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে আপনারা যে ইমেজগুলো অ্যাড করছেন, ইমেজগুলো কিন্তু লোকাল হোস্টের ইউআরএল দিয়ে অ্যাড করা ছিল। সো অলওয়েজ যেখানে যেখানে ইমেজ ছিল সেই ইমেজগুলো একটু চেঞ্জ করে দিয়ে আসতে হবে যে এখানে। তবে চেঞ্জ নাও করা লাগতে পারে, আমরা থিম অপশনে যাই। এটা বাদ, এটা দরকার নেই আমাদের এখন আর। এই যে দেখেন এখানে লোকাল হোস্ট লেখা আছে, ঠিক আছে। সো এটা কিন্তু আমি আমার পিসি থেকে ব্রাউজ করতেছি বিধায় আমি কিন্তু এই লোগোটা এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ আমার লোকাল হোস্টে এই ফাইলটা আছে, তাই না? কিন্তু এই ফাইলটা যদি আপনি আপনার পিসি থেকে ব্রাউজ করেন আপনি কিন্তু দেখতে পারবেন না, কারণ আপনার লোকাল হোস্টে কিন্তু এই ফাইলটা নাই। সো অলওয়েজ ইউআরএল গুলোকে রিরাইট করে দিবেন, জাস্ট ডোমেইনটাকে রিরাইট, ঠিক আছে। সেভ দেন, কারণ আমি জানি যে ডাব্লুপি হাইফেন কন্টেন্ট দেন আপলোডস দেন লগো, ওর ভিতরে ফাইলটা আছে, দেখেন আছে না, এই জন্যই কিন্তু দেখাচ্ছে এটা। এবার গুগল ম্যাপে যান, গুগল ম্যাপ তো স্ট্যাটিক ছিল, এখানেও এই যে এগুলোকে আপলোড করে দেন, নাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাট আপনি কিন্তু পারবেন না দেখতে, কারণ আপনার লোকাল হোস্ট আমার লোকাল হোস্ট সেম না। এটা হলো সেভ দেন। এবার অ্যাবাউট পেজে যান, সব ঠিকঠাক আছে। অ্যাবাউটে যাই, দেখেন অ্যাবাউটে এসে কিন্তু কি ঝামেলা করে দিচ্ছে। কেন ঝামেলা করছে বলেন তো? কারণ আমরা আমাদের ইউআরএল সেটিংসটাকে রিসেট করি নাই, যেটা আমি আপনাকে বারবার বলছিলাম যে ইউআরএলটাকে যখন আপনি নতুন একটা ইনস্টলেশন দিবেন ওয়ার্ডপ্রেস, অলওয়েজ পার্মানেন্ট সেটিং যেটা থাকবে, পার্মানেন্ট সেটিংসটাকে এদিক অন্য কোথাও সিলেক্ট চেক করে আপনারা জাস্ট আপলোড মানে সেভ চেঞ্জ করে মানে আপডেট করে দিবেন একবার, তাহলে পার্মানেন্ট সেটিংগুলো ঠিকভাবে দেখাবে। এখন রিফ্রেশ দেন, কেমন আসছে? মানে নতুন কাস্টম পোস্ট টাইপের, মানে কাস্টম পোস্ট টাইপের যদি সিঙ্গেল পোস্ট টাইপ থাকে, ওটার ইউআরএলগুলো যখন আপনি নিতে চাইবেন তখনও পার্মানেন্ট সেটিং আপডেট করতে হবে। এবং যদি কখনো দেখেন যে আপনার সব কিছু ঠিক আছে বাট তারপরে ইউআরএল গিয়ে বলতেছে নট ফাউন্ড, তাহলে অলওয়েজ এই সেটিংসটাকে গিয়ে আপডেট করবেন। কোনো কিছু চেঞ্জ না করলেও চলবে, জাস্ট সেভ চেঞ্জ দিয়ে আপডেট করে দিবেন, তাহলেই কিন্তু কাজ করবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সেটিংস সব কমপ্লিট, তাই না? নাকি প্রবলেম আছে কোথাও আরো? বলেন, সব ঠিকঠাকভাবে দেখাচ্ছে? হ্যাঁ, এই যে দেখেন সাইট ম্যাপে যেগুলো অ্যাড করছেন সেগুলো কিন্তু পরিবর্তন থাকবে, অপরিবর্তনীয়। কারণ সাইট ম্যাপে আমরা কি করছিলাম, লোকাল হোস্টের ডিরেক্ট ইউআরএল অ্যাড করছি। তো যখন কোনো ইউআরএল অ্যাড করবেন তখন বুঝে শুনে অ্যাড করতে হবে আপনাকে। সব কথা কি মাথার উপর দিয়ে যাচ্ছে না কিছু কথা মাথার উপর দিয়ে যাচ্ছে? কোনটা? কিছু কথা। আচ্ছা, কিছু কথা মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক হয়ে যাবে। তো এ পর্যন্ত আপনারা যদি কোনো কমেন্ট থাকে আমাকে বলতে পারেন, এরপর আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটির ব্যাপারগুলো দেখব। কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না দেখালাম তো, এখানেই কোনো কোশ্চেন আছে কিনা? নেই, আপনাদের নাই? ওকে।